रवीन्द्र शतबार्षिकी भवन गताल सामुं बतang साकलाय रिखा हास्तेओ थांनाय साल रग CPIM हाबां जे सामुं काहाम रग तांमाने सामुं तांनाय रगनि बागै जे सामुं रगनो यागो नाखा आबोनो सेलेंगै हास्ते हाबांनि मन्त्रि अकरा ताई तांमुं बेदेकनि मन्त्रि थांनाय याक्षि हाबांनि साकाओ चप्रयोबो खाकसांलिया आसक सिमिया वाइरे वाइ बरकनि बुखुगो CITU नि मुं खुमा नुकजाखा निर्माण श्रमिक प्रकल्पनि बिसिंतै हास्ते हापां मुंसासक ख्लायना थाङै दङ फियाबा आबो याक्षि हापांनि जरावो 2007 बिसिवनो चेंगेरि जाखा हनै ककथुमनाय रगनि बिसिंतै साका CITU हास्ते हापां शंकर प्रसाद दत्त শতবার্ষিকী ভবনে কিছু নতুন প্রকল্প ঘোষণার নামে রাজ্যের বিগত দিনের বামফ্রন্ট সরকারের যে ইতিবাচক কাজকর্মগুলো ছিল এবং শ্রমজীবী সংগঠনের নামও তারা তাদের মুখে নিয়েছেন এবং ত্রিপুরা রাজ্যে বিগত দিনে শ্রমের ক্ষেত্রে CITU শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করেনি প্রকারান্তরে এটাই তারা তুলে ধরবার চেষ্টা করেছেন বোঝাবার চেষ্টা করেছেন এবং বামফ্রন্ট সরকারও শ্রমজীবী মানুষের স্বার্থে কোনো কাজ করেনি এটাই তারা তুলে ধরার চেষ্টা করেছেন তো আমরা তারা আজকে যে কথাটা বলেছেন যে নির্মাণ শ্রমিকদের কল্যাণ প্রকল্প নামে একটা কাগজ তারা সেখানে ছেড়েছেন নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প এই নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে তারা বলার চেষ্টা করেছেন যে তারা নতুন করে কিছু করছেন কিন্তু বাস্তবে এই প্রকল্পটা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে 2007 সালে চালু হয় ত্রিপুরা বোর্ড অফ কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড বলে একটা বোর্ড রাজ্যের বামফ্রন্ট সরকারের উদ্যোগে এই বোর্ডটা তৈরি হয় এই বোর্ডের মধ্যে রাজ্যের এবং এটা আমাদের বক্তব্য নয় গত কয়েকদিন আগে আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে লেবার দপ্তর থেকে জানতে চেয়েছিলাম যে ত্রিপুরা রাজ্যের নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে সেখানে কত শ্রমিক নাম নথিভুক্ত করেছেন সালওয়ারি আমরা জানতে চেয়েছিলাম তাতে 2017-18 সাল এই যে হিসেব তারা দিয়েছেন রাইট টু ইনফরমেশন অ্যাক্টের তারা এটা দিয়েছেন তাতে তারা বলেছেন যে 2017-18 সালে ত্রিপুরা রাজ্যের নির্মাণ রেজিস্টার্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ছিলেন 88,283 আর তার মধ্যে এই ওয়েলফেয়ার বোর্ডে তাদের অ্যাক্টিভ বিভিন্নজন বিভিন্ন সময় নাম লিপিবদ্ধ করেন বিভিন্ন কারণে তাদের নাম বাদ হয়ে যায় সেখানে তারাই স্বীকার করেছে ত্রিপুরা সরকার যে 34,442 জন 17-18 সালে তারা অ্যাক্টিভ কার্ড হোল্ডার ছিলেন নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে তাহলে ত্রিপুরা সরকারের দেয়া যে তথ্য তাতেই দেখা যাচ্ছে যে এখানে ত্রিপুরা সরকার তারা এই প্রকল্প চালু করে এটা সেখানে করার চেষ্টা করছিলেন তারা বলার চেষ্টা করছেন যে তারা নতুন কিছু করছেন তো নতুন কিছু করার ক্ষেত্রে তারা বলছেন প্রায় 5 বছর হতে চলল এই সরকারটা আছে এই 5 বছরের মধ্যে যেমন মহিলা শ্রমিকদের বামফ্রন্ট সরকার যেটা চালু করেছিল যে মহিলা শ্রমিকদের সেটা ম্যারেজের প্রশ্নে অর্থাৎ বিয়ের প্রশ্নে তাদেরকে সেখানে সাহায্য সেখানে করা হবে এবং এটা 25,000 টাকা আগে 25,000 টাকা ছিল যারা নির্মাণ শ্রমিক মহিলা আছেন তাদের বিয়ে যাদের হয়নি তাদের 25,000 টাকা করা হবে তো 5 বছরের মধ্যে এই সরকার এই 25,000 টাকা বাড়ানোর কথা ভাবলেন না আজকে নতুন করে তারা এই কাগজটা ছাপিয়ে বলার চেষ্টা করলেন হবে কবে হবে তার কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই আর আমরা তো জানি সবাই এই সরকারটা হচ্ছে পুরোপুরি প্রতারক তাদের যে ভীষণ ডকুমেন্ট তারা 2017-18 সালে বিধানসভা নির্বাচনের আগে ছেড়েছিলেন তাতে 299টা প্রতিশ্রুতির মধ্যে বাস্তবে একটা প্রতিশ্রুতিও তারা এখন পর্যন্ত পালন করেননি আবারও বলছি আমি 299টা প্রতিশ্রুতির মধ্যে বাস্তবে একটা প্রতিশ্রুতিও তারা এখন পর্যন্ত পালন করেননি তাহলে এই সরকারটা হচ্ছে পুরোপুরি প্রবঞ্চকদের সরকার এই সরকারটা হচ্ছে প্রতারকদের সরকার
এই সরকারটা হচ্ছে অসত্যের উপর নির্ভর করে তারা চলার চেষ্টা করছে। তাহলে এই সমস্ত কিছু তথাকথিত নির্মাণ শ্রমিকদের কল্যাণের নামে তারা আজকে যে কথাটা বলছে, এই 4.5 বছর সময়ের মধ্যে এটা করার তারা সময় করে উঠতে পারেনি। তারা বলার চেষ্টা করেছেন যে এই রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার জন্যেই শ্রমজীবী মানুষ তারা কাজ হারিয়েছেন। এই কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যরাও আজকের সভাতে বলার চেষ্টা করেছেন। আমি আপনাদের কয়েকটা তথ্য দিয়ে জানাবার চেষ্টা করব যে আমাদের রাজ্যে শ্রমক্ষেত্রগুলোর আজকে অবস্থা কী। আমাদের রাজ্যে একমাত্র একটা সংগঠিত শিল্প বলতে ছিল, একটাই ক্ষেত্র ছিল, সেটা হচ্ছে জুট মিল। এই জুট মিলটা বিভিন্ন কারণে, বিশেষ করে 1988 থেকে 93 সেই সময়টা মারাত্মক আঘাত লাগে এই জুট মিলে। তার ফলে এটা দুর্বল হয়ে গিয়েছিল। দুর্বল হওয়া সত্ত্বেও 2018 সালের প্রথম যখন বামফ্রন্ট সরকার তারা সেখানে এই নির্বাচনে পরাজিত হন, সেই সময়ও জুট মিলে 800-র উপর শ্রমিক কর্মচারী ছিলেন এবং এই 800 শ্রমিক কর্মচারী প্রতিদিন 5 টন চটজাত সামগ্রী তারা উৎপাদন করতেন প্রতিদিন। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই জুট মিলে মাত্র 117 জন শ্রমিক আছে। বামফ্রন্ট সরকারের সময় যেখানে 800-র উপর শ্রমিক কর্মচারী ছিলেন, আজকে সেখানে মাত্র 117 জন কর্মচারী এবং পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে গেছে। শিল্পক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিটা দেখুন। বামফ্রন্ট সরকার যে পাট কিনেছিল সরকারে থাকার সময়ে, এই সময়ে যে পাট কিনেছিল এগুলো দিয়ে উৎপাদন হতো এবং এই পাটের যে স্টক ছিল, স্টকটা শেষ হয়েছে ধরুন 18-র শেষের দিকে বা 19-এর প্রথম। এই পাটের স্টক বা জুটের স্টক শেষ হওয়ার পর উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে শ্রমিক ছাঁটাই হতে হতে মাত্র 117 জন শ্রমিক আছেন, অনেকে হয়তো রিটায়ারমেন্টে গেছেন। আর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এখানে শ্রমিকরা হচ্ছেন স্কিল্ড ওয়ার্কার। এমনিতে পাট সামগ্রী সাধারণ শ্রমিকরা তৈরি করতে পারবে, নন স্কিল্ড ওয়ার্কাররা তৈরি করতে পারবে না। ইন্টারভিউ ভিত্তিতে স্কিল্ড ওয়ার্কাররা সেখানে ঢুকেছিলেন। আজকে এই 117 জন যে শ্রমিক আছেন, এই স্কিল্ড ওয়ার্কারদের সেখানে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে, টয়লেট পরিষ্কার করানো হচ্ছে, জঙ্গল কাটানো হচ্ছে, এই সমস্ত কাজ করা হচ্ছে। তাহলে শ্রমিককে সেখানে সংখ্যা কমালো এই সরকার, বর্তমান সরকার কমালো। আমি আরেকটা তথ্য দিচ্ছি। আপনারা জানেন যে এডি নগরে কিছুটা সেখানে কলকারখানা গড়ে উঠেছিল। বামফ্রন্ট সরকারের শেষ দিকটা তো এখানে ডিএস গ্রুপ তারা জর্দা উৎপাদন করতেন, জর্দা কোম্পানি সেখানে ছিল। তারপরে বসন্ত ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তারা বিভিন্ন সামগ্রী সেখানে তৈরি করতেন। কিন্তু বর্তমানে এই সরকার আসার পর এই জায়গাতে সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। শ্রমিক যারা ছিলেন তারা আজকে কর্মহীন হয়ে গেছেন। তারপর সেটা হচ্ছে যে ডুকলি যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, এই ডুকলি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বামফ্রন্ট সরকারের সময়ে অ্যালুমিনিয়াম কারখানা ছিল, প্লাস্টিক পাইপ তৈরি করার কারখানা ছিল, ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার কারখানা ছিল, চিরা উৎপাদনের জন্য কারখানা ছিল। আজকে হয়তো চিরারটা হয়তো থাকলেও থাকতে পারে, আমি লেটেস্ট ইনফরমেশনটা নেই আমার কাছে। কিন্তু অ্যালুমিনিয়াম, প্লাস্টিক পাইপ এবং ওয়াটার ট্যাঙ্ক তৈরির যে কারখানা ছিল সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ শ্রমিকরা সেখানে কর্মহীন হয়ে গেছেন। আমতলিতে ছিল কাজু বাদাম প্রসেস করার জন্য ফ্যাক্টরি। এই কাজু বাদাম ক্যাশু প্রসেস করার যে ফ্যাক্টরি আমতলিতে ছিল, এটাও পুরোপুরি সেখানে বন্ধ হয়ে গেছে এই সরকারের আমলে। আমাদের রাজ্যের মধ্যে একটা বড় এলাকা নিয়ে যে শিল্প তালুক তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন বামফ্রন্ট সরকারের সময়ে, সেটা হচ্ছে বুদ্ধংনগর শিল্প এলাকা। এই বুদ্ধংনগর শিল্প এলাকায় বামফ্রন্ট সরকারের সময়ে 64টি ফ্যাক্টরি ছিল, কারখানা ছিল 64টি। বর্তমানে এই কারখানা কমতে কমতে 28-29টাতে এসে ঠেকেছে এবং প্রায় 35টার মতো কারখানা এই সরকারের সময়ে বুদ্ধংনগর শিল্প তালুকে বন্ধ হয়ে গেছে। শ্রমিক কর্মচারী যা ছিলেন বুদ্ধংনগর শিল্প তালুকে বামফ্রন্ট সরকারের সময়ে, তার সংখ্যাটা প্রায় 3200 থেকে 3300 শ্রমিক কর্মচারী বামফ্রন্ট সরকারের সময়ে ছিলেন। আর আজকের দিনে এই সংখ্যাটা 1700 থেকে 1800তে এসে ঠেকেছে,
অর্থাৎ নেট ১,৫০০ শ্রমিক কর্মচারী কাজ হারিয়েছেন বুদ্ধংনগর শিল্প তালুকে। তারা আজকে বলার চেষ্টা করেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মন্ত্রী বাহাদুররা, যে তারা নতুন একটা কাজ করেছেন। কি কাজ? ৩৩% উইমেন রিজার্ভেশনের ব্যবস্থা তারা করেছেন। এটা হচ্ছে হাসির খোরাক। কাজের যদি ব্যবস্থা না থাকে এই রিজার্ভেশনের কোনো মূল্য আছে? আমি আপনাদের একটা তথ্য দেখাচ্ছি, এটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে সরকার আমাদের এই তথ্য দিয়েছে। আমরা সেপ্টেম্বর মাসে শ্রম দপ্তর, শ্রম কর্মবিনিয়োগ দপ্তর থেকে জানতে চেয়েছিলাম যে সংগঠিত ক্ষেত্র এবং অসংগঠিত ক্ষেত্রে কত শ্রমিক কর্মচারী বৎসর ভিত্তিক আমরা হিসাব জানতে চেয়েছিলাম। তারা তাদের দুষ্ত্রুটিগুলো কাটাবের জন্য বর্ষভিত্তিক সব হিসেব দেননি, একটা গোজামিল দিয়েছেন। এই গোজামিল দিতে গিয়েও দেখা গেল যে 2017-18 সালে বেসরকারি সংগঠিত ক্ষেত্র বেসরকারি, সেখানে 23,393, অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময়ে 23,393 জন শ্রমিক কর্মচারী ছিলেন। বর্তমান সময়ে 2019-20 এর হিসাব তারা দিয়েছেন, 23 পর্যন্ত দিতে পারেননি বা 22-23 বছরে দিতে পারেননি, 20,388 সংখ্যাটা হয়েছে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় যে 23,393 ছিল, এটা কমে হয়েছে 20,388, কমে গেছে। সরকারি কর্মচারী, পাবলিক অর্গানাইজ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, রেগুলার প্লাস ফিক্সড, ডিআরডব্লিউ কন্টিজেন্ট, পার্ট টাইম ওয়ার্কার, তাতে গিয়ে যদি হিসাবটা আমাদের সাথে মেলে না, তারা সত্যটাকে গোপন করতে পারেননি রাইট টু ইনফরমেশন অ্যাক্টে তথ্য দেবার ক্ষেত্রে। তাতে তারা দেখিয়েছেন যে 2017-18 সালে ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারী রেগুলার এবং পার্ট টাইম সব মিলিয়ে 1,52,331 ছিল। আর বর্তমানে এই সংখ্যাটা তারা দেখাচ্ছেন, যদিও সংখ্যাটা সঠিক নয়, 1,49,852। তাহলে তাদের দেওয়া তথ্য, এই তথ্যটা আমরা পেয়েছি গত 3 দিন আগে। গত 3 দিন আগে 15ই অক্টোবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা সেপ্টেম্বর মাসে জানতে চেয়েছিলাম, 15ই অক্টোবর তারা আমাদের এই তথ্য সরবরাহ করেছেন ইনফরমেশন কমিশনার। তাতে গিয়ে দেখা যাচ্ছে সর্বমোট সংগঠিত বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে, যেখানে বামফ্রন্ট সরকারের আমলে 1,75,724 জন কাজ করতেন, বর্তমানে এই সংখ্যাটা হয়ে গেছে 1,70,240। এই 5 বছরে আমাদের রাজ্যে জনসংখ্যা বেড়েছে, বেকারের সংখ্যা বেড়েছে, কিন্তু কর্মসংস্থান কমেছে। যারা আজকে ভাষণ দিয়ে অসত্য বক্তব্য জনগণের কাছে বা শ্রমিকদের কাছে রাখার চেষ্টা করেছেন যে বামফ্রন্ট সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি, বিজেপি সরকার এসে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, কি সরকারি ক্ষেত্রে কি বেসরকারি ক্ষেত্রে, বাস্তবে দেখা গেল তাদের দেওয়ার তথ্য বলছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে এই বিজেপি সরকার আসার পর সমস্ত ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সুবিধা কমে গেছে। তারা বলার চেষ্টা সেখানে করেছেন যে বর্তমানে শ্রম দপ্তর কাজ করছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য তারা কাজ করছেন। আমরা দেখছি একটা তথ্য যে ইটভাটাতে কাজ করেন এরকম 3 জন শ্রমিক গত বছর মারা গেছেন। এই শ্রমিকদের ক্ষতিপূরণ দেবার জন্য অনেক পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, আপনাদের সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, এই শ্রমিকদের ক্ষতিপূরণ দেবার জন্যে না রাজ্য সরকার না সেখানে ভাট্টা মালিক তারা সেখানে এগিয়ে এসছেন। 1 বছর প্রায় অতিক্রম হতে চলল। এই 1 বছরের মধ্যে রাজ্য সরকার এই শ্রমিকদের ক্ষতিপূরণ, যারা আজকে লম্বা চৌড়া বক্তৃতা দিয়েছেন মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্যে, আর সেই মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে এখানে প্রাণ দিয়েছেন, তাদের সামান্য ক্ষতিপূরণ দেবার জন্য না সরকার পক্ষ মালিক পক্ষকে বাধ্য করেছে, কোনো কিছুই তারা 1 বছরের মধ্যে সেখানে করেননি। এবং সবচাইতে মানে আমাদের বেদনার হচ্ছে যে গত কয়েকদিন আগে ইটভাটার শ্রমিক, মালিক এবং সরকার পক্ষের একটা মিটিং হয়েছে। সেখানে মালিক পক্ষ একটা তথ্য দিয়েছেন যে গত এই সরকারটা আসার পর 100-র মতো ইটভাটা বন্ধ হয়ে গেছে। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে
এটা ইটভাট্টা মালিক পক্ষের দেওয়া তথ্য। এই তথ্যের মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এটা বেরিয়ে আসছে যে ত্রিপুরা রাজ্যে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হচ্ছে না। মূলত সরকারি ক্ষেত্র বিশাল বিশাল কর্মকাণ্ড। আজকে তাদের এই মন্ত্রী বাহাদুরদের লজ্জা হওয়া উচিত। তারা একটার পর একটা ফিতে কাটতে কাটতে তারা পরিশ্রান্ত হয়ে গেছেন গত 4.5 বছরে। এখনও পর্যন্ত তাদের ফিতে কাটা শেষ হয়নি, কিন্তু যেগুলোরই ফিতে কাটছেন এই সবগুলোই বামফ্রন্ট সরকারের আগে শুরু হয়েছে, না হলে অর্ধেক হয়ে গিয়েছিল বা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। নতুন করে একটাও কনস্ট্রাকশন ওয়ার্ক এই রাজ্য সরকার তৈরি করতে পারেননি, যার জন্যে আমাদের একদিকে ইটভাট্টা বন্ধ হওয়ার জন্যে ইটভাট্টার শ্রমিকের কাজ হারিয়েছেন। তাতে প্রায় 15 থেকে 16 হাজার শ্রমিক, ইটভাট্টাতে 15 থেকে 16 হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। এবং কনস্ট্রাকশনের যে অন্যান্য কাজ, বিল্ডিং তৈরি করা, কাঠের কাজের সাথে যারা যুক্ত, রডের কাজের সাথে যারা যুক্ত, সেই সমস্ত শ্রমিকরা কাজ হারিয়েছেন, হাজার হাজার শ্রমিক। এই ত্রিপুরা রাজ্যে আজকে বর্তমান সরকারের সময়ে তাদের কোনো কাজ নেই। তারা হন্যে হয়ে বেলা 12টা-1টা পর্যন্ত যে কোনো বাজারে গেলে আপনারা দেখতে পারবেন যে তারা হন্যে হয়ে বসে আছেন। তাদের সামান্য রোজগারের ব্যবস্থা সেখানে হচ্ছে না। তারা খুব গর্ব করে বলার তারা চেষ্টা করেছিলেন যে আমাদের আগেকার সরকার থাকার সময়ে ওই সিআইটিউর লোকেরা তারা চাপ দিয়ে শ্রমিকদের কাছ থেকে তুলা আদায় করত। এই কথাবার্তা তারা বলার চেষ্টা করেছেন। তো আমরা খুব পরিষ্কারভাবে এই কথাটা বলতে চাই যে তুলা আদায় কী বিষয়, এটা বিজেপি না আসলে পর আমরা বুঝতে পারতাম না। ধরুন আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজ, আপনারা যে কেউ গিয়ে খবর নিতে পারেন। ত্রিপুরা মেডিকেল কলেজ বা টিএমসি যাকে আমরা বলি হাপানিয়াতে, সেখানে আয়া হিসেবে কাজ করতেন শ্রমিকরা। তারা প্রতিদিন 500 টাকা করে মজুরি পেতেন। এই বিজেপি আসার পর সেখানকার নেতা নেত্রীরা তারা আয়াদের ঠিক করে দিলেন যে তোমরা পাবে 400 টাকা, আমাদেরকে প্রতিদিন 100 টাকা দিতে হবে। এই 100 টাকা আমাদেরকে না দিলে তোমরা কাজ করতে পারবেন না। আপনারা প্রয়োজনে শ্রমিকদের জিজ্ঞেস করুন গিয়ে যে আগে CITU আপনাদের সংগঠিত করার ক্ষেত্রে তারা প্রতিদিন আপনাদের কাছ থেকে এরকম চাপ দিয়ে টাকা নিত কিনা। এবং এটা আজকে তারা নিতে নিতে এমন জায়গায় পৌঁছেছে যে কাল থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আয়ারা। তারা আজকে এই যারাই টাকা নিচ্ছে তার বিরুদ্ধে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আগরতলা শহরে এই যে সিটি সেন্টারটার সামনে পুরো জায়গাটা সেখানে প্রায় দখল হয়ে গেছে। এগুলো সবগুলো হাজার হাজার টাকার বিনিময়ে সেগুলো বিলি বন্টন হয়েছে স্টল। এবং আগরতলা শহরের বিভিন্ন জায়গায় যেখানেই দোকানপাট ফুটপাতে আছে, এই ফুটপাতের দোকানিরা কিছু পুরনো আছে, তারা এসে নতুন করে হাজার হাজার টাকার বিনিময়ে তোলা আদায় করে সেখানে নিচ্ছেন। এবং দৈনিক তোলা আদায়ের হারটা কীরকম আপনারা বুঝতে পারবেন। এই যে সাধারণ ছোট্ট টমটম চালিয়ে যারা রোজগার করেন, এই বটতলা নাগেরজোলা স্ট্যান্ডে টমটম যারা চালান তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে, অর্থাৎ মাসে 300 টাকা নেওয়া হয়। টমটম যারা চালান তাদের কাছ থেকে তোলা আদায় করা হয় মাসে 300 টাকা। আমরা আপনাদের একটা হিসেব দিচ্ছি বোঝার জন্যে, যে ধরুন টিআরটিসিতে আমাদের CITUর আমরা মেম্বারশিপ সংগ্রহ করি প্রতি মাসে 1 টাকা, 12 মাসে 12 টাকা। এটা হচ্ছে মেম্বারশিপের চাঁদা। সেই জায়গাতে তারা বিজেপির শ্রমিকরা তারা 200 টাকা করে নিচ্ছেন। আর প্লাস তারা নাকি কি একটা ঘর তুলবেন, আরও 3000 টাকা শ্রমিকদের কাছ থেকে চাপ দিয়ে তারা নিয়ে নিচ্ছেন। অটো শ্রমিকদের কাছ থেকে আমরা 1 টাকা করে প্রতি মাসে 1 বছরে 12 টাকা মেম্বারশিপের চাঁদা নিই। বিজেপির ওরা বছরে 170 টাকা নেয় অটো শ্রমিকদের কাছ থেকে। বছরে তারা 170 টাকা আরও বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় দেয়। মোটর শ্রমিকদের কাছ থেকে আমরা যেমন 1 টাকা করে প্রতি মাসে নিই, 12 টাকা বছরে একসাথে নিয়ে নিই বেশিরভাগ ক্ষেত্রেই, আর ওরা নেয় 140 টাকা। তাহলে এই কয়েকটা তথ্য খুব পরিষ্কারভাবে এটা দেখিয়ে দিচ্ছে যে তোলা আদায়ের স্বর্গরাজ্য এখন হয়েছে ত্রিপুরা বিজেপি সরকারের শাসনে। বামফ্রন্ট সরকারের শাসনে বামপন্থীরা যেমন মানুষের উপর চাপ দিয়ে তোলা আদায়ের সেখানে কাজ করতেন না,
ঠিক একইভাবে CITU শ্রমিক সংগঠন হিসেবে শ্রমিকদের কাছ থেকে মেম্বারশিপের চাঁদা হয়তো বছরে একবার নিতেন, কিন্তু তাদের কাছ থেকে এই তোলা আদায়ের ব্যবস্থা সেখানে চাপ দিয়ে CITU সেখানে করতো না বামফ্রন্ট সরকারের সময়টাতে। আমরা আজকে লক্ষ্য করছি শ্রম দপ্তর গুড ফর নাথিং, নামে সাইনবোর্ড আছে। এই যে শ্রম দপ্তরে নতুন করে বিল্ডিংয়ে বসে আছেন তারা, এটাও তো বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়েছে। তারা এসে শুধু নতুন করে একটা সাইনবোর্ড লাগিয়েছেন। এই শ্রম দপ্তরে যে কোনো শ্রম সংক্রান্ত, আগে বামফ্রন্ট সরকারের সময় শ্রম সংক্রান্ত যে কোনো সমস্যা হোক, মালিক শ্রমিককে ঠকাচ্ছে। তাহলে শ্রমিক, আমরাই পরামর্শ দিতাম শ্রমিককে, তোমরা শ্রম দপ্তরে, মালিক তোমাকে টাকা দিচ্ছে না ঠিকভাবে চুক্তি অনুযায়ী, তোমরা শ্রম দপ্তরে যাও, তোমরা শ্রম দপ্তরে জানাও। শ্রম দপ্তর সাথে সাথে ত্রিপক্ষীয় মিটিং ডাকতো, শ্রমিক পক্ষ থাকতো, মালিক পক্ষ থাকতো, সরকার পক্ষ থাকতো, সেখানে আলাপ আলোচনা করে মীমাংসা হতো। আর বর্তমানে এই শ্রম দপ্তর সেখানে আমি তো আগে ইটভাটার উদাহরণটা দিলাম, 1 বছর হয়ে গেছে এখনও ক্ষতিপূরণ পাননি। প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রম দপ্তরের কোনো ভূমিকা এই সরকারের, সরকার যদি সজীব না হয়, সরকার যদি তৎপর না হয়, তাহলে শ্রম দপ্তরের কোনো দোষ নেই। সরকারই সেখানে অকর্মণ্য একটা সরকার, অপদার্থ একটা সরকার, তার জন্যে শ্রম দপ্তর এখানে ঠিকভাবে কাজ করতে পারছে না। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কয়েকদিন আগে, মাসখানেক আগে, উৎসবের 1 মাস আগ থেকেই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়ে শ্রম দপ্তর বোনাস এগ্রেসিয়ার জন্যে শ্রমিক, মালিক এবং সরকার পক্ষ উভয়ে মিলেমিশে বোনাস এগ্রেসিয়ার ব্যবস্থা করতেন। এবং মোটামুটিভাবে উৎসবের 15 দিন আগে এবং সর্বশেষ হলো অন্তত সপ্তাহখানেক আগে বোনাস যারা পাওয়ার বা এগ্রেসিয়া যারা পাওয়ার তারা পেয়ে যেতেন। এবার কি হলো, সাংবাদিক বন্ধুরা তো ভালো জানেন, আমি শুনেছিলাম আপনারা সবাই এগ্রেসিয়া বা যা আপনাদের পাওয়ার কথা পাননি, ইতোমধ্যে পেয়েছেন কিনা জানি না। তাহলে আপনারাই পাননি, এখন পর্যন্ত পাননি। অন্য ক্ষেত্রগুলো তো আমরা এটা শুনেছি এবং সবার কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে খবর নিয়েই দেখেছি, যেহেতু আমরা এই সংগঠনটা করি, যে অনেক জায়গাতেই বোনাস বা এগ্রেসিয়া শ্রমিকরা পাননি। বহু ক্ষেত্রে উৎসব চলে গেছে, উৎসবের এখন শেষ পর্যায়ে চলছে প্রায়, সেই জায়গায় দীপাবলি উৎসব প্রায় দোরগোড়ায়, এখন পর্যন্ত সেখানে তারা কিছু পাননি। এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে বাস্তবতা। আমরা লক্ষ্য করলাম যে তারা বলার সেখানে চেষ্টা করছেন, যে খুব গর্ব করে বলছেন 4টি শ্রমকোড তারা এনেছেন। এই 4টি শ্রমকোড নাকি শ্রমিকদের একটা বিশাল উন্নয়নের কাজ করবে। বাস্তবে 4টা শ্রমকোড কেন আনা হয়েছে? এই 4টা শ্রমকোড আনা হয়েছে শ্রমিকদের সর্বনাশের জন্যে। আমাদের ভারতবর্ষে শ্রমিকরা যে অধিকার অর্জন করেছিলেন, এই সমস্ত অধিকারগুলো খর্ব করে, যেমন আগে কাজের ঘন্টা 8 ঘন্টা ছিল, ব্রেক বা অন্যান্য কিছু মিলিয়ে সেটা 9 ঘন্টা বা ম্যাক্সিমাম 10 ঘন্টা পর্যন্ত হতো। এখন 12 ঘন্টা বা তার চাইতে বেশি কাজ করতে বাধ্য থাকবেন, কারণ আইনে সে ধরনের পরিবর্তন ঘটানো হয়েছে। আগে অ্যাপ্রেন্টিস, যে কোনো কলকারখানায় শিক্ষানবিশ যারা ছিলেন তারা ওখানে কাজ করলে পর 6 মাস কাজ করলে পরেই একটা সার্টিফিকেট পেতেন, তার ভিত্তিতে তারা বড় কাজে ঢুকতে পারতেন ওই নির্দিষ্ট পারদর্শিতা অর্জনের পর। কিন্তু এখন থেকে অ্যাপ্রেন্টিস যত দিন খুশি মালিক রাখতে পারবে শিক্ষানবিশ। তার অর্থটা কি? একজন শ্রমিক কর্মচারীকে হয়তো সংগঠিত ক্ষেত্রতে 25, 30 হাজার, 40 হাজার টাকা মাইনে দিতে হচ্ছে, আর শিক্ষানবিশ হলে তাকে 2000, 3000, 4000 টাকা দিলেই হবে। তাহলে মাসের পর মাস, বছরের পর বছর শিক্ষানবিশ হিসেবে থাকবে, তার সার্টিফিকেটও দেবে না মালিক যে সে শিক্ষানবিশ হিসেবে সে তার পারদর্শিতা অর্জন করেছে, মালিক সার্টিফিকেট দেবে না, বছরের পর বছর কাজ করাবে। এই শ্রম কোডের মধ্যে এই সমস্ত বিষয়গুলো সেখানে আছে। আরও অন্যান্য বিষয় আছে, অনেক বিষয়, এই সমস্ত বিষয় বিস্তারিত এখানে আমরা আলোচনা করার তো আজকে সুযোগ নেই। তারা বলার চেষ্টা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি শ্রমিকদের কোনো প্রকল্প ঘোষণা বা কর্মসূচিতে সেখানে আসেননি, আজকেই নাকি প্রথম এই শ্রমিকদের প্রকল্প ঘোষণার ক্ষেত্রে এসছেন। আমরা এটা হাস্যস্কর, এটার কি জবাব হবে? ত্রিপুরা রাজ্যে এই নির্মাণ শ্রমিকদের প্রকল্প ঘোষণার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী এটা সেখানে এই প্রকল্প ঘোষণার দিন সেখানে আসেন।
আমাদের রাজ্যে এই যে 50 টাকা আগে একটা ছিল ব্যবস্থা, যে 50 টাকা প্রতি মাসে একজন শ্রমিক জমা রাখলে সরকার প্রতি মাসে 50 টাকা সেখানে জমা দেবে, এই প্রকল্প যখন ঘোষণা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্প ঘোষণা করেন। অর্থাৎ শ্রম ক্ষেত্রে আমাদের সামগ্রিকভাবে একটা প্রশ্নটা হাস্যস্কর কথা, জবাব দেওয়াটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হচ্ছে তারা যখন মানুষের জীবনের সমস্যার সমাধান করতে পারছে না, তখন সারা রাজ্যে যখন তারা ব্যর্থ, তারা যখন গণতন্ত্রকে পুরোপুরি কণ্ঠরুদ্ধ করেছে, গণতন্ত্রে যখন আজকে রক্ত ঝরছে, যখন মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের জীবন জীবিকা সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে, এই রাজ্য আজকে ভারতবর্ষের বিভিন্ন তথ্যে, সরকারি তথ্য, কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যে বেরিয়ে আসছে যে আমাদের দেশে এই সরকার, বর্তমান ত্রিপুরা সরকার সবচাইতে পেছনের দিকে চলছে। এই সময়ে এই তাদের ব্যর্থতা, অপদার্থতা, তাদের অকর্মণ্যতা, এই সমস্ত কিছু ঢাকবার জন্যে তারা এই সমস্ত কাজকর্মগুলো সেখানে করার চেষ্টা করছে। নেরামেক সম্পর্কে আপনারা জানেন, কুমারঘাটের নালকাটা এলাকায় সেখানে আনারসজাত সামগ্রী, আনারস থেকে তৈরি সামগ্রী এই নেরামেকে তৈরি হতো নালকাটায়। সেখানে 150 জন ওয়ার্কার ছিলেন। 1985 সালে নৃপেন চক্রবর্তী যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তার হাত ধরেই এই নেরামেকটা সেখানে তৈরি হয় কুমারঘাটের নালকাটায়। 150 জন ওয়ার্কার ছিলেন সেখানে, তার মধ্যে 41 জন স্থায়ী কর্মচারী ছিলেন এবং অন্যরা ক্যাজুয়াল ওয়ার্কার ছিলেন নালকাটায়। এবং শুধু তা নয়, প্রায় 5 থেকে 6 হাজার আনারস চাষের সাথে যুক্ত চাষি যারা আছেন তারা এর মধ্যে দিয়ে উপকৃত হতেন। নালকাটায় তাদের আনারস আসতো। প্রায় 300-র মতো, যখন সিজন থাকতো তখন 300-র মতো শ্রমিক সেখানে আলাদাভাবে কাজ পেতেন পার্ট টাইম বা ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে। সেই জায়গায় আজকে এই শিল্পটা বন্ধ হয়ে যাচ্ছে। কার জন্যে? কার অপদার্থতার জন্যে? এই বিষয়টা নিয়ে এমনকি আমরা যখন সাংসদ ছিলাম, পার্লামেন্টে বিষয়টা তুলেছি, সরকারের দৃষ্টিতে, যেহেতু এটা প্রকল্পটাই, দপ্তরটা কেন্দ্রীয় সরকারের দপ্তর, আমরা কেন্দ্রীয় সরকারের নজরে নিয়েছি। পার্লামেন্টে ফ্লোরে দাঁড়িয়ে আমরা এই বিষয়টা প্রশ্ন আকারে এনেছি, আলোচনার মধ্যে আমরা এনেছি, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার এটা বন্ধ করে দিচ্ছে। সেই জায়গায় বর্তমান আমাদের রাজ্যের মন্ত্রী, তাদের এ বিষয়ে সামান্যতম উদ্বেগ নেই। এখন মাত্র যেখানে 150 শ্রমিক ছিলেন স্থায়ী শ্রমিক, সেখানে এখন মাত্র 1 জন গ্রুপ ডি এমপ্লয়ি আছেন আর 2 থেকে 3 জন ক্যাজুয়াল ওয়ার্কার আছেন। আমরা শুনতে পাচ্ছি, সত্য মিথ্যে বলতে পারবো না, যে ওখানকার নাকি জমি, এই বিজেপির যারা মাতব্বর গোছের আছেন, তারা জমিগুলো এখন নেরামেকের জমি হাতিয়ে নেবার জন্য তারা কাজ করার চেষ্টা করছেন। আজকে গর্ব করে বলার চেষ্টা করেছেন রাজ্যের মন্ত্রিসভার মাননীয় যারা আছেন, তারা সেখানে বলার চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে অন্যরা বলার চেষ্টা করেছেন কি, যে তারা নাকি ভাতা প্রাপক যারা, তাদের জন্য 2000 টাকা ভাতার ব্যবস্থা করেছেন, এই কথাটা, এবং তারা সামনের মাস থেকে পাবেন, এই সমস্ত কথাবার্তা তারা বলেছেন। তো গতকাল একটা খবরের কাগজে দেখলাম একটা খবর, এই খবরের কাগজে গতকাল তারা একটা তথ্য দিয়েছেন। আমি এই খবরের কাগজ বাম পন্থার পক্ষে কথা বলেন আমরা দেখিনি, বরঞ্চ তারাই বর্তমান সরকারের পৃষ্ঠপোষক হিসেবে আমরা তাদের খবরগুলো তৈরি হতে দেখেছি বিভিন্ন সময়ে। তারা একটা তথ্য দিয়ে দেখিয়েছেন যে বর্তমান সরকার সেখানে 579 কোটি টাকা তারা নয়-ছয় করেছে এই ভাতা দেওয়ার নাম করে। 2000 টাকা ভাতা দেওয়ার কথা বলেছে, কিন্তু তারা বলছে যে 579 টাকা হেরাফেরি হয়েছে। তারা যে হেডিং দিয়েছে গতকালকের কাগজে, তারা বলেছে এই সরকার 579 টাকা ভাতার ক্ষেত্রে হেরাফেরি করেছে, 579 কোটি টাকা হেরাফেরি করেছে। তারা তথ্য দিয়েছে, কি বলছে? তারা বলছে যে বামফ্রন্ট সরকারের সময়ে 4,41,661, এটা তথ্যটা কতটুকু ঠিক বেঠিক আমি সেখানে যাচাই করে দেখিনি, তাদের তথ্যটাই আপনাদের বোঝার জন্য বলছি। 4,41,661 জন ভাতা প্রাপক ছিলেন, সেখানে তারা ভাতা পেতেন। বর্তমান সরকার এসে 1,35,276 জনের ভাতা বাতিল করে দিয়েছে, 1,35,276 জনের ভাতা বাতিল করে দিয়েছে। এবং এই ভাতা বাতিল করার ফলে
2019 সালের এপ্রিল মাস থেকে 2022 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতি মাসে 13,52,76,000 টাকা করে 579 কোটি টাকা এই সরকারের হাতে জমা পড়েছে ভাতা বাতিল করে দেওয়ার ফলে। এবং এই 579 কোটি টাকা থেকে বর্তমানে তারা 2000 টাকা যে করেছে তাদের বাস্তবে খরচ হবে, বাতিল করে 579 টাকা তাদের সরকারি কোষাগারে আছে। 579 কোটির থেকে 366 কোটি টাকা মাত্র 2000 টাকা দিতে খরচ হবে, তাহলে আরও 212 কোটি টাকা তাদের হাতে থেকে যাবে। তাহলে প্রতারণা। ভাতা প্রাপক যারা বাস্তবে ছিলেন সেই গরিব মানুষদের বাতিল করে দিয়ে 1,35,000 গরিব মানুষকে বাতিল করে দিয়ে তারা এই কাজটা সেখানে করার চেষ্টা করছেন। তাহলে এর জন্যই আমি যেটা বলেছিলাম প্রথমে যে 299টা প্রতিশ্রুতির মধ্যে তারা হয়তো কেউ কেউ দেখানোর চেষ্টা করছেন একটা প্রতিশ্রুতি তো বাস্তবায়িত করেছি, না, বাস্তবে একটা প্রতিশ্রুতি তারা বাস্তবায়িত করেনি। সবটি হচ্ছে জাগলারি, যেটা বলে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে সেখানেও তাদের কিছু ইনকাম হয়ে যাচ্ছে। এই কাজ তারা আজকে, এই সরকার হচ্ছে পুরোপুরি একটা প্রতারকদের সরকার, মানুষের সর্বনাশ করার জন্য সরকার। বিশেষ করে আমাদের রাজ্যের যে শ্রমজীবী মানুষ আছেন প্রায় 11 লক্ষ, সরকারের দেওয়া তথ্য, তারা বলছেন আমাদের রাজ্যে বর্তমানে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যারা শ্রমের সাথে যুক্ত এরকম মানুষের সংখ্যা 11,59,561 জন আছে। এটা হচ্ছে তাদের দেওয়া 2011 সেন্সাস অনুযায়ী তারা এই তথ্য আমাদের দিয়েছেন। তাহলে এই 11,59,561 জন যে শ্রমের সাথে যুক্ত মানুষ আছেন, এই মানুষদের পুরোপুরিভাবে সর্বনাশ করার জন্যে এই সরকার কাজ করছে। আর এই রাজ্যের অন্য অংশের মানুষের জীবনের অবস্থা কি তা সাংবাদিক বন্ধুরা আমাদের চাইতে অনেক বেশি জানেন। তার জন্যে এই সরকারের এই সমস্ত জনবিরোধী কাজের বিরুদ্ধে আমাদের বিশ্বাস, আমাদের আশা এই রাজ্যের শ্রমজীবী মানুষসহ অন্য অংশের মানুষরা আগামী দিনে এই সরকারকে উপযুক্ত জবাব তারা দেবেন। এটাই হচ্ছে আমাদের আশা, আমাদের বিশ্বাস।